কৌশিক গোস্বামী ও অঞ্জন নাথেদের শুভ উদ্যোগে নৈহাটি আরসির নাট্য সংস্থার পরিচালনায় নৈহাটি ঐক্যতান মঞ্চে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো নাট্য অনুষ্ঠান। এই ধরনের খবর যদি আরও দেখতে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Artificial intelligence, each and every student, AI walking. আসবে আমি জানি। যেদিন আপনাদের যারা একটু বয়স্ক মনে আছে যে অটোমেশন আমার দেশে দরকার আছে কি নেই, মাস্টারমশাই বসে আছেন, ওনারা প্রশ্ন করেছিলেন, ক্লাসে প্রশ্ন দিতেন, নিত্যানন্দরা, অটোমেশন ইজ নেসেসারি আর নট। কিন্তু সেই অটোমেশন নটই বলেছিল বেশিরভাগ যে আমার দেশে অসংখ্য লোক বেকার হয়ে যাবে, কিন্তু অটোমেশন এসে গেছে। হেরিকেন নিয়ে কি আমরা ঘরে থাকবো? আমরা কি আলো জ্বালাইনি? জ্বালিয়েছি, অটোমেশন এসে। এখন আমাদের মোবাইল এসে গেছে, আমরা একটা সাংঘাতিক জগতে প্রবেশ করছি। অবশ্যই বলবো সাংঘাতিক জগৎ, কোনো বন্ডিং থাকবে না মানুষের মানুষের, আমার মতো করে আমি বানিয়ে নেব। নাটকের ক্ষেত্রে আসি, এটি অনেক আলোচনা আছে। নাটকে বলছে এআই কে আস্কিং করলে it will বা she will বা he will make your plot correctly without any error. আমি খালি বিষয়টা বলে দেবো, সে প্লট বানিয়ে দেবে। ডিরেকশন কোন কোন অ্যাঙ্গেল থেকে লাইটের হবে নিখুঁত করে দেবে। মঞ্চে কতগুলো ডিভিশন আছে যারা নাটক করেন আপনারা জানেন, যে আমরা পেছনের দিকটাকে বলি যে আপ স্টেজ, এই সামনেটাকে বলি ডাউন স্টেজ। তারও আবার কতগুলো জায়গা আছে। মঞ্চটা এরকম হওয়া উচিত, ওরা বলে দেবে এরকম হওয়া উচিতই, শুধু নয় এই নাটকের জন্য মঞ্চটা কিরকম হওয়া উচিত। এরকম তো মঞ্চ হতে পারে না, বরং মঞ্চটা এরকমই হয়। এই যে আমার হাত থেকে ওরা ঠিক করে। পৃথিবীতে কোন পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা খালি বলে দিতে হবে, কয়েকটা আউটলাইন, ওটা সেই নাটকটা বানিয়ে দেবে। রাইটার এআই, নট ইউ নট মি। আমরা আপনারা কেউ লিখতে পারবো না, লিখতে চাইবো না। এটা কারা আনছে? এটা আনছে বড় বড় কোম্পানি। অনুদান দেবে কে? সেই সব কোম্পানি। কার মাধ্যমে দেবে? সরকারের মাধ্যমে দেবে, কারণ সরকারটা তাদের হাতে কেনা হয়ে যাবে। The days are coming, the gloomy days are coming. আমার দেশে, সারা পৃথিবীতে এ নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। কিছু লোকের কাছে মানে সমুদ্রের চাইতে বেশি টাকা হয়ে গেছে, তো তারা এই জায়গাটা নেবে, তাদের পছন্দ মতো তারা লোকজন এআই এর মাধ্যমে ঠিক করবে, এবং তারা নাটক অবশ্যই চাইবে, সিনেমা অবশ্যই চাইবে, সমস্ত বিনোদন যা যা আছে তাদের ঘরের মধ্যেই চাইবে। কয়েকটা কোম্পানি আছে যারা অ্যাডভার্টাইজ দেয়, বলে যে আমাদের কথাগুলো অভিনয় করে জানাতে হবে। আমাদের কল্যাণীতেই হয়েছে, মঞ্চটার নাম নাই বাবা। সে 25,000 রুপিস দেবে, তাদের কোম্পানির হয়ে নাটক বানিয়ে আগে করে দেখাতে হবে। দল রাজি হয়ে গেছে, 25,000 টাকা কে দেবে? কোম্পানি দিচ্ছে। তাহলে অনুদানটা এইভাবে আসে, সরাসরি সরকার না দিলেও সেই কোম্পানির সাথে সরকারের বিরাট ব্যাপার। তাহলে এটা ছাড়া, অর্থাৎ অর্থনৈতিক জায়গাটা আমি শেষ করছি, নাটকে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের দিনে তো আরো বেশি গুরুত্বপূর্ণ। এটা দেখার দায়িত্ব কাউকে নিতে হবে। আমরা সরকারকে গালাগালি করে লাভ নেই, সরকারের দায়িত্ববোধকে আমরা উস্কে দিতে পারি, কিন্তু অর্থনৈতিক ভাবে ক্লিষ্ট হয়ে আমি থিয়েটারটা মঞ্চে দাঁড়িয়ে করতে পারবো না, আর পাঁচজনের সঙ্গে টিকে থাকতে পারবো না, সেটা ব্যক্তিগতভাবে আপনারা নিন। যে দল সরকার অনুদান পাবে না সে দল মুছে যাও, নাটক করো না, এটা ইনডাইরেক্টলি বলার চেষ্টাও আপনারা করবেন না, আমরা করবো না। বরঞ্চ হাত পাতি, আমি নিজেও দর্শকের কাছে কোনো সময় লিফলেটের মাধ্যমে যে আমাদের কিছু টাকা পয়সা দিন, আমরা একটা নাটক করতে চাই। আমরা এবার একটা নাটক করতে চাইছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে জল নিয়ে, এটা ওরই লেখা, সেটাকে আমি করেছি। এই কথাটা বলা দরকার আছে, পছন্দ হচ্ছে না অনেকে। পানীয় জল নিয়ে তো সাংঘাতিক সমস্যা তৈরি হয়ে গেছে।
মারাত্মক বিষয়। পুকুর কেনা, নদী কেনা, সমুদ্র কেনা শুরু হয়ে গেছে। তারা এবার 200 টাকা করে লিটার বিক্রি করে কোন গরিব লোকটা 200 টাকা দিয়ে কিনে খেতে পারবে? মোড়ে সাফ হয়ে যাবে। বলেছিলাম না যে পৃথিবীতে কোনো ডেভেলপমেন্ট হতে গেলে 500 কোটি লোককে শেষ করতে হবে, তাহলে কোনো ডেভেলপমেন্ট হবে না, কোনো চাকরি হবে না, কিছুই হবে না। এবং স্বামী স্ত্রী বলে কোনো পরিচয় থাকবে না, কোনো সন্তান থাকবে না, কেউ আর সাহায্য করবে না। সেই ফিনিশিংটা অন্যভাবে শুরু করতে হবে। ক্রাইসিস অফ দ্য ওয়াটার, এরা তারা অনেক কিছু তৈরি হয়েছে। একটাও অ্যাটম বোমা ফেলতে হবে না। অ্যাটম বোমা ফেললে জান আমি ফেলে পাশের দেশে আছে সেও ফেলে দেবে, অ্যাটম যুদ্ধ হবে না। হবে এই কথাগুলো চিন্তা করতে কে বলবে? এই কথাগুলো বলার জন্য কি আমি সরকারের কাছে আবেদন নিশ্চয়ই করবো। সরকার অবশ্যই আমাকে, আমি এই আশা রাখবো যে এই কথাগুলোকে সরকার বলানোর জন্য আমার দলকে এসে পছন্দ করুন, না করলেও থিয়েটার থেকে থাকে। আর একদিন গুছিয়ে আবার একটু বলবো। ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। নমস্কার। একদম ঠিক আছে। শ্রীকুমার দাকে আমাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। তার এই ব্যস্ততার সময় থেকে আমাদের যে সময় দিয়েছে নৈহাটি আরসির সমস্ত কলাকুশলী এবং সবাই আপ্লুত। আমরা শ্রীকুমার দাকে আসন গ্রহণ করতে বলবো। আমাদের এরপরে পরবর্তী পর্বের যে তিনটি নাটক, প্রথম নাটক হালিশহর ইউনিটি মালঞ্চল স্বপ্নের এক ফেরিওয়ালা। আমরা শুরু করব হালিশহর ইউনিটি মালঞ্চল নাটক স্বপ্নের এক ফেরিওয়ালা দিয়ে। আজকের সন্ধ্যের প্রথম নাটক স্বপ্নের এক ফেরিওয়ালা। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন, কেন পাই না? মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন, কেন পাই না? ক্ষণিক আলোকে আখির পলকে তোমারে যবে পাই দেখিতে, ক্ষণিক আলোকে আখির পলকে। সাবাস সাবাস, চোখে রং, মুখে উত্তেজনা, বুকে প্রেম, মাথায় প্রযুক্তি, কণ্ঠে রবি ঠাকুর। আর কি চাই? সাবাস বাঙালি, এগিয়ে যাও এগিয়ে যাও। কি আব্বাস! হ্যাঁ, আপনি কে? বলা নেই কনে একেবারে ভিতরে ঢুকে পড়লেন, কি ব্যাপার বলুন তো? ব্যাপার অতি সামান্যই আছে। এটা ভবন পুলিশের বাড়ি তো। হ্যাঁ, এখানেই আসার কথা ছিল, দরজার সামনে এসে থমকে দাঁড়ালাম। ভেতরে সুন্দর গানটা হচ্ছে, গানটাকে নষ্ট না করে ভেজানো দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করলাম। হ্যাঁ, আপনার তো একটা বিচারবোধ থাকবে নাকি? হুট করে যেখানে সেখানে ঢুকে পড়বে? বিচারবোধ থাকাটা উচিত ছিল, কিন্তু কি জানলে ভাইয়া, বিচারবোধ কথাটা বড়ই আপেক্ষিক। কারো বিচারবোধ দান করা, কারো বিচারবোধ দান গ্রহণ করা। এখন কোনটা ঠিক আর কোনটা ভুল, সেই বিচারবোধের বিচার করে কে আর? আচ্ছা, মুশকিলে পড়লাম তো। এই শুনুন, আপনার এসব তত্ত্ব কথা শোনার আমার সময় নেই। কি চাই তাড়াতাড়ি বলুন। আশ্চর্য ঝামেলা ঘরে এসে পড়লো। এই 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 ঔদ্ধত্যটাই তোমাদের প্রজন্ম সযত্নে লালন করে চলেছে। আচ্ছা, আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে? অতি অভদ্র একজন মানুষ, যাকে কিছুতেই ঘরের ভেতর ঢুকতে দেওয়া যায় না। তোর সুন্দর গানটা গাইছিলে, সেটাকে ডিস্টার্ব না করে ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকেছি। আর তার জন্য তুমি যে শাস্তি দিতে চাও দিতেই পারো, আমি মাথা পেতে গ্রহণ করি। কিন্তু মনে রেখো, একটা কুকুর কিংবা একটা বেড়ালও কিন্তু এভাবে ঘরের ভেতর ঢুকতে পারতো, তাকে কিন্তু তুমি কোনো কথাই শোনাতে পারতে না। আসলে কি জানলে, আমরা মানুষ হয়ে এখনো ঠিক নিজেদের মানুষই ভাবতে পারলাম না। না মানে ঠিক তা নয়, আমি আপনাকে ওরকম ভাবে বলতে চাই। আসলে আগে তো আপনাকে কখনো দেখিনি। তাছাড়া আপনি জানেন বাইরের জগৎটা কেমন। আপনি কিছু না বলেই একেবারে ভিতরে ঢুকে পড়লেন। তাই জানি জানি জানি, এ পৃথিবী বাস করে কোনো এক খারাপ পাড়ায়, কিন্তু ভাইয়া এই পাড়াতেই তো আমাদেরও থাকতে হবে। তাই ভদ্রতা, বিশ্বাস, সহিষ্ণুতা, এসব ভালো ভালো গুণগুলোকে উল্টে দিয়ে পাল্টে গিয়ে কি লাভ হয় বলো তো ভাই? আপনি বসুন। হ্যাঁ? আপনার সাথে ওরকম ভাবে কথা বলা আমার উচিত নয়। হ্যাঁ। আসলে কি জানেন, মানুষকে অবিশ্বাস করার মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন এগিয়ে যাচ্ছে। কিছু একটা করতে চাই, বুঝলেন?
কিন্তু বুঝেই পারছি না কি করব, কিভাবে করব। এই দেখো, তুমি আমায় ভয়ঙ্কর কিছু ভাবলে নাকি? না না না, তবে দেরি তো হলো। বসতে বলার জন্য ধন্যবাদ। আর তুমি আমার কথায় কিছু মনে করো না ভাই, আমি সবসময় ওভাবেই কথা বলে থাকি। এটা এটা আমার একটা দোষ, তুমি অদোষ বলতে পারো। হ্যাঁ, আরে দোষ নয়, বরং বলুন ভুল। খুন কি বলছো? হ্যাঁ, আপনার মতো কথা এখন আর কটা মানুষ বলে বলুন তো? আপনার প্রত্যেকটা কথা কিন্তু ভীষণভাবে ঠিক। ঠিক বা ভুল কথাটাও কিন্তু আপেক্ষিক। ছাড়ো ছাড়ো ছাড়ো, জানলে ভাইরা, আমি আমি তরুণদের খুব ভক্ত, যদিও আজকাল বেশিরভাগ তরুণরাই সব আধমরা হয়ে পড়ে আছে। টাইগারের একটু ঘা মেরে বাঁচাতে চান, তাই তো? ঠিক ঠিক। ওরে সবুজ, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। কিন্তু ঘা খেয়ে অনেকে যেমন বাঁচে, অনেকে আবার মরেও যেতে পারে। মুশকিলটা তখনই ঘটে। হ্যাঁ, তা হতেও পারে, কিন্তু আমি ঘা খেয়ে মরার পাত্র নই। আচ্ছা, এবার আপনি বলুন তো, আপনি কে? আমি আমি এক ফেরিওয়ালা ভাইয়া, ফেরিওয়ালা। ফেরিওয়ালা? স্বপ্নের এক ফেরিওয়ালা, বুঝলে? স্বপ্নের এক ফেরিওয়ালা। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। হরেক রকম স্বপ্ন আছে, আশা কিংবা নিরাশার, জন্মভূমি মুক্ত করার কিংবা প্রিয় প্রেমিকার। আমার স্বপ্ন কিনতে হলে আস্ত পাগল হওয়া চাই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। দারুণ বললেন তো, স্বপ্নের এক ফেরিওয়ালা। কিন্তু এখনকার এই সময় দাঁড়িয়ে এই জটিল জীবন যন্ত্রণার মাঝে কোনো মানুষ কি আজও স্বপ্ন দেখে? তোমরা শুধু দেখতে যেছো স্বপ্ন জুড়ে আসা, স্বপ্ন জুড়ে শান্তি থাকুক কিংবা ভালোবাসা, আর ভালোটুকুই নিতে যে চাও অমৃতেরই মতো। কেউ না নিলে যাবে কোথায়, বিষ আছে যত। স্বপ্ন দেখতে হলে দুঃস্বপ্ন দেখার সাহস চাই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। দেখে ভাইরা, দেখে, আজও স্বপ্ন দেখে। কেউ কেউ তো অবশ্যই দেখে। আরে বাবা, স্বপ্ন আছে বলেই তো জীবন আছে, এগিয়ে যাওয়া আছে নাকি? হ্যাঁ, ছাড়ো, তোমার তোমার বাবাকে ডাকো। বাবা? হ্যাঁ বাবা তো নেই, হ্যাঁ, একটা সাহিত্য সভায় গেছে। ও আচ্ছা। ফিরতে তো রাত হবে। আচ্ছা, হুম, আপনি কি আমাদের কোনো আত্মীয় নাকি বাবার পরিচিত? দেখেছো, তোমার সঙ্গে মজা করতে করতে আমার আসল পরিচয়টাই তোমাকে দেওয়া হয়নি। আমি তোমার বাবার খুব পুরনো বন্ধু, জানলে? আমার নাম মন্দার বসু। ও, আপনি মন্দার কাকু? দাঁড়ান দাঁড়ান। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার কিন্তু প্রথমেই বোঝা উচিত ছিল। আমি কিন্তু প্রথমেই বুঝেছি তুমি বিপ্লব। আচ্ছা, তোমার সাথে তোমার দেখাশোনা জানাশোনা কিছুই হয়নি, তুমি আমার নাম কি করে জানলে? দেখাশোনা হয়নি ঠিকই, কিন্তু চেনাশোনা যে বিস্তর আছে। কিরকম কিরকম? তারে আমি চোখে দেখিনি, আচ্ছা, তার অনেক গল্প শুনেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তোমার কি মনে হয়েছে বিপ্লব? কি মনে হয়েছে? হ্যাঁ, গল্প শুনে তারে আমি বেশি বেশি ভালোবেসেছি। বেশ বেশ বেশ। আচ্ছা বিপ্লব, তুমি আমার সম্পর্কে আর কি কি শুনেছো আমায় একটু বলবে? আপনার সম্পর্কে আপনি একজন বিপ্লবী ছিলেন। আপনার অসীম সাহস, অন্যায় দেখলেই আপনি তার প্রতিবাদ করেন। এছাড়া আপনি কবিতা লেখেন, গান করেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি কোথায় থাকেন কিংবা কি করেন তা কিন্তু কেউ জানে না। শোনো বিপ্লব, নবারুণ তোমার কাছে আমার সম্পর্কে যা যা বলেছে সেসব শুনে সত্যি সত্যি আমার নিজেরই লজ্জা করছে। আমি ওসব কিছু নয়, আমি খুব সাদামাটা লোক, স্বপ্নটা ফেরিয়ালা। হ্যাঁ, দাঁড়ান, বাবাকে একটা ফোন করুন। করে দেখো করে দেখো। সুইচ অফ বলছে। মনে হয় সেই কাল রাত্রিবেলা ফোনটা বন্ধ করেছিল, এখনো খুলি। এই ভয় বাবাকে নিয়ে এক
কিচ্ছু মুশকিল নয়, ও তো বরাবরই এরকম, ওকে তো আজ থেকে দেখছি না। তবে হ্যাঁ, সংসার জীবনে যখন আছে তখন এতটা অবচেনা করে চলবে না ভাইয়া। আমার যদিও সাহায্য করি জানো। এই এবার একটু ফোন করে দেখো তো কি অবস্থা। দাঁড়াবে না, এখনো সুইচ অফ। আচ্ছা মন্দার কাকু, আমি কি করবো বলুন তো? আমারও না এই একঘেয়ে জীবন আর ভালো লাগছে না। তো তোমার মন যা চায় তুমি তাই করো। পড়াশোনা ফাঁকে ফাঁকে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করো। এখন মনে হচ্ছে নবান্ন ঠিকই করবে, মানুষের পাশে দাঁড়াবার জন্য হাজারটা রাস্তা আছে। যার যেটা খুশি সে সেই রাস্তাতেই হাঁটবে। আর প্রতিবার তো তাই জানো তো বিপ্লব, বন্ধুকেও হয় আবার লেখালেখিতেও হয়। আমার এখন মনে হয় লেখার জোরটাই হয়তো বেশি। আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, আমারও কখনো কখনো তাই মনে হয়। আমি চাই গাছ কাটা হলে শোকসভা হবে বিধানসভায়, আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জবায়, আমি চাই গাছ কাটা হলে শোকসভা হবে বিধানসভায়, আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জবায়। আমি চাই পুকুর বোঝালে আকাশ ভাসবে চোখের জলে, আমি চাই সবাই যেন দিন বদলের পদ্য বলে, আমি চাই পুকুর বোঝালে আকাশ ভাসবে চোখের জলে, আমি চাই সবাই যেন দিন বদলের পদ্য বলে। দিন বদলের পদ্য, দিন বদলের পদ্য বিপ্লব, দিন বদলের পদ্য। আর এই স্বপ্ন দেখাটাই আসল। স্বপ্ন দেখতে হলে চাই আগুনটাকে ছোঁয়া, আগুন। ধরো বিপ্লব, শিমুল কাঠি হোক আর বকুল কাঠি হোক, আগুন যখন জ্বলে তার রং এবং ধর্ম এক হয়, এক। আর ওই আগুনই পারে দিন বদলের কথা বলতে, আগুনই পারে। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, আমি ভয় করব না, ভয় করব না। তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে করবো না, কান্নাকাটি করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না, কিছুতেই ভয় করবো না। বিপ্লব, আবার মনে হয় ফিরতে দেরি হয় বলে আমি আজ উঠি। মাঝখান থেকে তোমার অনেকটা সময় নষ্ট করে দিয়ে গেলাম ভাইয়া। মা না না, আমার কোনো সময় নষ্ট হয়নি, বরং সঞ্চিত হলো অনেক কিছু। কি বলছো? আমার মধ্যে থাকা বাধা পাওয়া ঝর্ণাটাকে আজকে আপনি সরোবরে মুক্ত করে দিলেন। আজকে কিন্তু আপনাকে থাকতেই হবে। রাত্রিবেলা বাবা আসুন, দারুণ মজা হবে। বাবা না না না, রাত পর্যন্ত হবে না রে বাবা, অত দেরি করা যাবে না, থাকাও যাবে। আচ্ছা বাবা বলো তো তার আগে, তোমার আজকে সারাদিনের কি পরিকল্পনা ছিল? পরিকল্পনা? হ্যাঁ, সে তো কিছুই। আমি ভেবেছিলাম সারাদিনটা এদিক ওদিক করে কাটিয়ে দেবো, আপনি এসে তো দিনটা সাজিয়ে বদলে দিলেন। কিন্তু এখন মনে হচ্ছে, কি কি মনে হচ্ছে তোমার? কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো অনাহুতের মতো, কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না। বাবা, এত বড় কমপ্লিমেন্ট। না না ভাই, ঠিক আছে, তোমার কথা শুনে টেনে টুনে বিকেল পর্যন্ত থাকতে পারি, তার মধ্যে যদি এলো তো এলো। কিন্তু ভাইয়া, খাওয়া দাওয়া রান্না বান্নার কি হবে? হ্যাঁ, রান্না বান্না হ্যাঁ একটু আছে, বাকিটা আমরা ম্যানেজ করে নেবো। কিরে চুপ করে রইলি কেন? আরে আমি কি লুকোবো? আরে লুকোনোর কি আছে? চুপ করে আছিস কেন বল? তা তো আমি জানি না তুমি কি লুকোবে, কিন্তু তোমার কথাবার্তা বড় বেশি অসংলগ্ন। তুমি যে মন্দার বসুর কথা আমাকে এতদিন বলে এসেছিলে, যা যা বলে এসেছিলে তার সবটা ঠিক নয়।
তুই আমাকে অবিশ্বাস করছিস? তুই তোর বাবাকে অবিশ্বাস করছিস? অথচ এই তোর জন্য আমি গোটা জীবনটা যেমন আস্তে 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 ফুরিয়ে ফেললাম তোর জন্য। মায়ের ছবি ছুঁয়ে বলতে পারবি, তোর মায়ের ছবি ছুঁয়ে বলতে পারবি তুই যখন যা আবদার করেছিস সেটা আমি শুনিনি? কিরে চুপ করে আছিস কেন বল? মায়ের ছবি আর ছবো কি করে? মানে ওটা তো দেয়াল থেকে খসে পড়ে ভেঙে গেছে। সে কি? তারই ভিতর থেকে বেরিয়ে এলো এই ছবিটা। এটা কার ছবি বাবা? ছবি তুমি কোথায় পেলে? কোথায় পেলে ছবি? চুপ করে থেকো না, বলো কোথায় পেলে? ওই ছবিটার তলায়। কে মন্দার বসু বাবা? চুপ করে থেকো না বাবা, বলো কে মন্দার বসু? বলবো, বলতে তো আমাকে হবেই। সত্যকে তো বেশি দিন চাপা দিয়ে রাখা যায় না। সত্য তার শক্তিতে একদিন না একদিন প্রকাশিত হয়। আর এটা জেনেও আমরা সত্যকে বারবার চাপা দেওয়ার চেষ্টা করি। সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। ওই মন্দার বসুই তোর বাবা। তুই যখন সদ্যজাত শিশু তখন তোর মা পুলিশের গুলিতে মারা যায়। তোর মা দীপা মন্দারের স্ত্রী, সেও ছিল তোর বাবার মতো দিন বদলের স্বপ্ন দেখতে গিয়ে অকালে প্রাণটা দিল। দিনও ছিল এমনই আজকের রাতের মতো। আমি এইখানটায় বসেছি। না না, এখানে নয়। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি ঠিক এইখানটায় বসেছিলাম। আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে সবে মাত্র এখানে বসেছি তো বিশ্রাম নেব বলে, হঠাৎ বাইরের দরজায় এই দুর্যোগ মাথায় নিয়ে আবার কে এলো? আরে আসছি রে বাবা, আসছি। দীপা, তুমি এসো 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 এসো, তাড়াতাড়ি এসো। এসো, বাইরে দাঁড়িয়ে থাকবে কেন? এসো ভেতরে, এসো এসো। কি হয়েছে? কি এই মরেছে? এত ছোট একটা শিশু, আমি অবছলা একজন মানুষ, আর একা থাকি। আমি ওর দায়িত্ব কি? এক কাজ করো তুমি, বরং তুমি আজকে রাতটা এখানেই লুকিয়ে থাকো। এখানে পুলিশ আসবে না। বেশ, দাও। কি হলো? দাও।
বাহ, চমৎকার। তা কি নাম রেখেছ ওর? বিপ্লব। যা নিয়ে বেঁচে আছি আর যার জন্য মরে যাব। দীপা, আমি তোমাদের মতো মানুষের কথা ভাবতে পারলাম না, তবে এটা যেন আমি ভেতরে ভেতরে তোমাদের শ্রদ্ধা করি। তোমরা নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে মানুষের সুখের জন্য এগিয়ে চলেছ। একথা ভাবলে তোমাদেরকে কেমন যেন অতি মানব বলে মনে হয়। যুগে যুগে চেগুয়ে ভাড়ারা বোধহয় এভাবেই বেঁচে থাকে। আগে আসুন রঘুনাথ, আগে আসুন। বিদায় কমরেড। দীপা, এই মরেছে, এই মরেছে। একে নিয়ে এখন আমি কি করি? বলে আমার ছোনালে 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 ছোনালে। তারপর বেশ কিছুদিন মন্দারের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। লোকমুখে শুনলাম দীপা সহ বেশ কয়েকজন পুলিশ এনকাউন্টারে মারা গেছে। এদিকে তুই আমার কাছে ধীরে ধীরে বেড়ে উঠছিস, এটা ভাঙছিস, সেটা ছুটছিস, আমার লেখালেখি কাগজপত্র একেবারে ছুঁড়ে সারা ঘর নোংরা করে ফেলছিস। সারাটা উঠোন দাপিয়ে বেড়াচ্ছিস তুই, আর আমার পড়াশোনা লেখালেখা সেটা গভীর রাত ছাড়া সম্ভব ছিল না। এইভাবেই চলছিল আমাদের দুজনের জীবন। হঠাৎ করে মন্দার এসে হাজির হল। হ্যাঁ, মন্দার বসু, মন্দার মন্দার মন্দারকে দেখে সেদিন আমার কি আনন্দ হয়েছিল। মন্দারকে আমি বলেই ফেললাম, এই তুই এসে খুব ভালো করেছিস। শোন, এখন থেকে তোর ছেলেকে তোর কাছে নিয়ে মানুষ কর। হ্যাঁ, তোর স্নেহ যত্ন আদর, তোর আদর্শ দিয়ে ওকে গড়ে তুলতে বড় করে তোর। ও বললো অসম্ভব, ও যেমন তোর কাছে আছে তেমনই থাকবে। থেকে গেলি আমার কাছে, কিন্তু এ কথা তো সত্য যে আমি তোর রক্ত মাংসের কেউ নই তো। হ্যাঁ, তবে তোকে আমি বেশ কয়েকটা বছর লালন পালন করেছি। আমার জন্য তুমি বিয়ে থা না করে একটা সন্ন্যাসী জীবন কাটিয়ে দিলে। এখনকার সময় দাঁড়িয়ে এরকম আর ওটা মানুষ দেখা যায় বলো তো? আছে আছে আছে, অনেক অনেক মানুষ আছে, তা না হলেই দেশটা চলছে। আছে রে আছে। আচ্ছা, তুই দীপা মন্দারের কথাই ভাব। ওরা যেভাবে নিজের জীবনকে বিসর্জন দিয়ে মানুষের সুখের জন্য এগিয়ে চলেছে, জানি না ওদের পথ ভুল না ঠিক, তবে ওরা যখন নিজেদের জীবন দিয়ে একটা মত আর পথকে প্রতিষ্ঠা করতে চাইছে, তখন কোনটা ঠিক কোনটা ভুল তার বিচার করা তো চলে না। তাই দীপা যখন তোকে আমার হাতে তুলে দিল, আমি তখন তোকে বুকে জড়িয়ে নিলাম। আর এখন তো তুই আমার সব রে, সব। তুমি আমার কাছে সব বাবা।
তোমাকে ছাড়া আমি আর কাউকে চিনি বলো? মন্দার বসুকেও আমি কিছুতে ভুলতে পারছি না। তার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, বরং ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে। সংসারের দায়িত্ব নেওয়ার তার যোগ্যতা নেই, তাই সে কেবল অসম্ভবের স্বপ্ন দেখে বেড়ায় নিজে, আর রঙিন স্বপ্ন দেখিয়ে বেড়ায়। তাকে ঘরে ধরে আনবার জন্য নেই। কিন্তু আজ সে কেন এসেছিল আমাদের বাড়িতে? তোর সঙ্গে দেখা করতে। এর আগেও বেশ কয়েকবার তোকে দেখেছে, তবে সেটা দূর থেকে। ওর ইচ্ছে ছিল যে একদিন আমাদের বাড়িতে আসবে, দীর্ঘ সময় তোর সঙ্গে কথাবার্তা বলবে, তাই তো এসেছিল। তাই তুমি আজকে আমাকে একা রেখে চলে গেলে। কাজের মাসিকেও ছুটি দেওয়া হলো, বাড়ি থেকে বেরিয়ে তুমি ফোনটা সুইচ অফ করে দিলে। সবই মন্দারের নির্দেশে, আমি শুধু কর্মী ছিলাম না। তারপর বল, তোর বাবার সঙ্গে কি কথা? আমার বাবা তো তুমি। আরে পাগল, তাই কিন্তু এবার ধরে খান তো, তোর বাবার সঙ্গে কি কথা হলো? তুমি আমাকে আজ পর্যন্ত কোনো কষ্ট অনুভব করতে দাও। আর মন্দার বসু তো এক আশ্চর্য ব্যক্তি। মন্দার বসু আমার কাছে আমি এক বেরিওয়ালা ভাই, সমস্ত কলা কুশলীকে একবার মঞ্চের সামনে ডেকে নেব এবং পরিচালক দেবাশিস সরকার মহাশয়কে নৈহাটি আশির তরফ থেকে সম্মাননা জ্ঞাপনের জন্য অনুপ হালদারকে আমরা ডেকে নেব মঞ্চে। সকলের সঙ্গে একটু আলাপ করিয়ে দেবেন পরিচালক। আমি দেবাশিস সরকার, সাগ্নিক সরকার, বাবলু চৌধুরী, জিতানাথ, আলোক দায়িত্বে সুদীপ্ত দাম, মিউজিকে পিঙ্কু চৌধুরী, আর মঞ্চে মনোরঞ্জন চক্রবর্তী, তার সঙ্গে তাকে সাহায্য করেছে শান্তনু মজুমদার, অরূপ পাল, নিত্যানন্দ পাল, সুপ্রিয় ভট্টাচার্য। আমরা পরিচালক দেবাশিস সরকার মহাশয়কে নৈহাটি আশির পক্ষ থেকে একটু সম্মাননা জ্ঞাপন করব, উত্তরীয় দিয়ে তাকে সম্বর্ধনা দেব, তারপরে পুষ্পস্তবক এবং আমাদের নৈহাটি আশির মেমেন্টো। নৈহাটি আশির পক্ষ থেকে মেমেন্টো দেওয়া হলো। আমাদের আজকের সন্ধ্যের দ্বিতীয় নাটক হালিশহর উত্তরসূরির পা আমরা এই মঞ্চে দেখব। মঞ্চে সজ্জার জন্য 10-15 মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব। হ্যাঁ, অনুদান পেয়ে প্রত্যাখ্যান করেছে। দুর্গাপুজো হয়েছে, আমরা সরকারি অনুদান নেব না 85,000। অনুদান পেয়ে প্রত্যাখ্যান করেছে 2-3টে দল, মানে আমি জানি, তার বেশি আমি জানি না, তবে তারা প্রত্যাখ্যান করেছে, তাদের জায়গা থেকে প্রত্যাখ্যান করেছে। আপনার সঙ্গে যদি জানা থাকে 2-1টা দল, আপনি আমাকে এনরিচ করুন। যে আমি জানতে চাইছি প্রত্যাখ্যানের ব্যাপারটা, যে ওটা তো প্রত্যাখ্যান আমরা নেব না সরকারি, কোনো শিরোপাকে প্রত্যাখ্যান করা হয়েছে। হ্যাঁ, রিসেন্ট কিছু ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে, তার জন্য অনেকেই অনেক শিরোপা প্রত্যাখ্যান করেছে। শিরোপার কথা আমি বলছি, আর্থিক অনুদানটা আমি নেব না থিয়েটারের জন্য, এটা আমি 2-3টে দলের কথা শুনেছিলাম, কিন্তু স্পেসিফিক আমি জানি না না ইউজ করেছে থিয়েটার বাদে। সেটাই আমাদের জানা আছে, ভালো নাটকের জন্য করেনি, অনুদানটাকে যে অনুদান পাচ্ছে সেই অনুযায়ী ভালো নাটক কিন্তু হচ্ছে, সেই অনুযায়ী নাটকেই তারা ব্যবহার করে। আমি ওই জায়গাটায় গেলে সাংঘাতিক প্রশ্ন এসে যাবে যে অনুদানটা আসুক, অনুদানটা আসুক। অনুদান পাওয়ার পরও এমন নাটক হয় 1 ঘন্টা বসে যায়, 1 ঘন্টা কি 10 মিনিট বসতে পারবে, তাহলে অনুদানের প্রয়োজন আছে না নেই? অনুদানটা আছে। আপনি এড়িয়ে গেলেন কৌশল করে আমাকে অনেক কিছু কৌশল করে আমাকে অনেক কিছু এড়োতে হয়, সে তো বুঝতেই পারছো।
কিন্তু কথা হলো যেটা সেটা উচিত ছিল যে আমি এরকম শুনেছি একজনের কাছে, আমি বলতে চাই না, অনুদান যেদিন তার ঢুকেছে পরের দিন সে 4 চাকা গাড়ি কিনেছে দাদা, এবং কিনে একজনকে দেখাতে গেছে, এই দেখো আমি নতুন গাড়ি কিনেছি, সে এইখানে নাটক দেখতে এসে বলে গেছে, আমি নামটা বলতে চাই, এই ঘটনা ঘটে। তাহলে অনুদানের জায়গাটা থেকে অনুদান কার পাওয়া উচিত কার পাওয়া উচিত না, এটাও মনে হয় একটা জায়গা। ওই জায়গাটা যাবো না বলেই আমি ওখানে স্টপ করেছিলাম। আমি কয়েকজন নামও জানি, যারা ঠিকা নিয়ে আছে, যারা সরকারি অনুদানের ঠিকা নিয়ে আছে। আবার অনেক দল আছে থিয়েটার করতে চাইছে, পারছে না, অনুদান নেই বলে বা টাকা নেই। তাই তো বললাম, আমি এরকমও বলেছিলাম, ওর নাম করে বলেছি আমি সিদ্ধারা বিক্রি করতে পারিনি বলে আমার নাটকে দর্শক হয় না, 5 জন হয়, আমি ওই 5 জন নিয়েই সন্তুষ্ট। ভালো নাটক করতে এরকম ব্যাপারও তো আছে। আবার আমরা এটা নিয়ে বামের সময় অতি বাম ছিল, এখন অতি এটা নিয়ে শুধুমাত্র একটা সেমিনারি হওয়া উচিত। আমি তো বললাম আমরা পেলাম না। শ্রীকুমারদা একটা কথা, 70-80 দশকে তো একসময় একাঙ্ক নাটকের প্রতিযোগিতা হতো, তখন তো অনুদানের এই বিষয়গুলো আসতো, তাহলে কি তখন নাটক হতো না? বলছি আরসি নাট্য সংস্থার নৈহাটিতে নাট্য অনুষ্ঠান চলছে, ঐক্যতার মঞ্চে একদিনের নাট্য অনুষ্ঠান। তা কি বলবেন? প্রথম সই আপনাদের ছিল, হ্যাঁ, এই আরশি দুজন মানুষ, অঞ্জননাথ এবং কৌশিক, দুজন আমাদের খুব স্নেহের মানুষ, খুব প্রিয় মানুষ। তারা একদিনের উৎসব এই ঐক্যতার মঞ্চে আজকে আয়োজন করেছে। তাতে 3টি নাটক হবে। প্রথম নাটক ইউনিটি মালঞ্চর আমরা করলাম, দ্বিতীয় নাটক আছে উত্তরসূরি হালিশহর, তৃতীয় নাটক আছে শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্র। ফলে 3টে নাটক পরপর হবে, 3টি ভালো প্রযোজনা, দর্শক দেখতে পারবেন। আমরা ইউনিটি মালঞ্চ ওদের উৎসব হলে আমাদের ডাকেন, আমরা নাটক করি। অনেক দিন বাদে আবার আমরা স্বপ্নের এক ফেরিওয়ালা নাটক করলাম, স্বপ্নের এক ফেরিওয়ালা, মলয় ঘোষের লেখা নাটক। এই নাটক পরপর 2 বছর আগের নাটক, সেই নাটক এখনো চলছে, হৃদয় বিদারক নাটক, খুব ভালো, লোকজন খুব ভালো বলছেন এই নাটক। যেই মঞ্চে গেছি আজকেও নাটক করলাম, দর্শকের উচ্ছ্বাস দর্শক প্রকাশ করেছেন, দর্শক এসে জানিয়েছেন তাদের ভালো লাগার কথা। একজন ব্যারাকপুর থেকে এসেছেন, তিনি এসেও বললেন খুব ভালো হয়েছে নাটক। সব মিলে আরশির একদিনের অনুষ্ঠান, তার আগে শ্রীকুমার ভট্টাচার্য আমাদের মাস্টারমশাই, তার সেমিনার ছিল, সেটাও লোকে শুনেছেন। সব মিলে একদিনের উৎসব বেশ ভালো হয়েছে। আমি আরশির সফলতা কামনা করি, ওরা আগামী দিনে আরো বড় করে আরো অনেক দিন ব্যাপী উৎসব করবে, এই বিশ্বাস আমার রয়েছে। আপনার নাট্য জুটি আর একজন আছেন বাবলু চৌধুরী, বলে কি বলবেন? কি বলবো, একই কথা বলতে হয়। তবে আরশি নিজেরা নাটক করার পাশাপাশি যে অন্য দলগুলোকে নাটক করার সুযোগ করে দিচ্ছে, এই জন্য তাদের ধন্যবাদ। এবং তারা তো নিজেরাও একটা প্রযোজনা করে, বিভিন্ন জায়গায় গিয়ে প্রযোজনা করে, তারা যে আয়োজন করেছে বেশ ভালো লাগছে। আজকে নাটকটা করে অনেকদিন বাদেই স্বপ্নের এক ফেরিওয়ালা নাটকটা করলাম, মলয় ঘোষের লেখা, দেবাশিস সরকারের ডিরেকশনে, অল্প চরিত্রের নাটক, খুব ভালো লাগছে আমাদের শেষ পর্যন্ত। আরশির জয় হোক। আরশির যে অঞ্জন এবং কৌশিক, এরা আমাদের খুব প্রিয় পাত্র, প্রিয় মানুষ আমাদের, ওদের নাট্যোৎসবে আমাদের বরাবরই টিকে থাকে, আমরা নাটক করি, ভালো লাগলো আজকে। যাই হোক, আমরা নাট্য ব্যক্তিত্ব আর নাট্যকর্মী দেবাশিস সরকার এবং বাবলু চৌধুরীর বক্তব্য নিয়ে নিলাম আমাদের তরফ থেকে। আপনার অশেষ শুভেচ্ছা রইল চ্যানেলের তরফ থেকে।